ময়মনসিংহের ১১ আসনে বিএনপির যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, ২টিতে জামায়াত জোট এবং একটি স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। কিছুক্ষণ আগে ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা নবনির্বাচিত সংসদ সদস্যদের হাতে তাদের যে ফলাফল সেটি কিন্তু তুলে দিয়েছেন। আমি এখন আছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং আমার সাথে আছেন ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। আসলে আপনি বড় ব্যবধানেই জয়লাভ করেছেন। আহ, এই যে মানুষের ভালোবাসা, এটিকে আসলে কিভাবে মূল্যায়ন করতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় টিভির মাধ্যমে আমি ভালুকাবাসী সকল মানুষকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা জানেন যে নির্বাচনের শুরুতেই আমাদের ভালুকার সকল সুশীল সমাজ, যারা ভালুকার বাসিন্দা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, এমনকি ব্যবসায়ী, আলেম ওলামা, খতিব, ইমাম, মুয়াজ্জিন, সকল পেশার মানুষ একত্রিত হয়ে আগামী দিনের ভালুকা গঠনের লক্ষ্যে তারা আমার পক্ষে সমর্থন দিয়েছেন, যার কারণে আমাদের দলের পক্ষ থেকেও আমাকে এই আসনে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনীত করা হয়েছে। এর প্রতিপক্ষ হিসাবে যারা কাজ করেছেন তাদেরকেও মানুষ দেখেছেন যে সেখানে ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজি, তাদের কোনো সামাজিক কোনো পরিচয় সেরকম নেই যে মানুষের কাছে তুলে ধরার মতো। এরকম একটি মানে সুশীল সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে একটি সন্ত্রাসী চক্র যখন নির্বাচনে আসে, সেটা কখনোই মানুষ গ্রহণ করতে পারে না। আজকে ভালুকাতে সেই সন্ত্রাসী চক্র হাত থেকে মানুষের ভূমিদস্যু, মানুষের ব্যবসা দখলকারী, চাঁদাবাজদের হাত থেকে ভালুকাকে উদ্ধার করার জন্য সকল মানুষ একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে। সেখানে আমাদের জাতীয়তাবাদী দল সহ আমাদের ভালুকাতে যতগুলি রাজনৈতিক দল আছে সবাই কিন্তু ধানের শীষের পক্ষে এবার রায় দিয়েছে, যে কারণে আমাদের এই বিশাল ব্যবধানে আমরা বিজয়ী হয়েছি। মানুষের চাহিদাটা কি? আপনি তো ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছিলেন, মানুষকে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার কারণেই সেই প্রতিশ্রুতির কারণেই তো মানুষ আপনাকে ভোট দিয়ে বিজয়ী করেছে। আসলে কি প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন এবং কি করতে চান? কি ভালুকা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটি প্রোগ্রামে আমরা প্রথম যে অধিবেশনগুলি করেছি সেগুলি হলো যে আগামী দিনে কেমন ভালুকা চাই। তার জন্য আমরা সকল কলেজ শিক্ষক, হাই স্কুল শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আলেম ওলামা পরিষদ, আমাদের শ্রমিক সংগঠন, সকলের কাছ থেকেই কিন্তু আমরা কেমন ভালুকা চাই তার জন্য আমরা মতামত গ্রহণ করেছি। তাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে যে ভালুকা একটি শিল্পাঞ্চল এলাকা, অপরিকল্পিতভাবে সেই শিল্প প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠার কারণে আমাদের ভালুকার পরিবেশ অনেকাংশে নষ্ট হয়েছে। সেজন্য সেই শিল্প কারখানাগুলিকে একটি পরিকল্পিত শিল্প কারখানাতে পরিণত করার আমাদের দায়িত্ব রয়েছে এবং ইটিটি প্লান্ট স্থাপন করে বর্জ্য যাতে আমরা শোধনাগার করতে পারি, আমাদের খাল নদীগুলি খনন করতে পারি। পাশাপাশি এত বিশাল জনবহুল একটি এলাকায় যে একটি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতাল কোনোভাবে কার্যকর নয়। এখানে একটি উন্নত, আরো অধিক সংখ্যক ডাক্তার সম্পন্ন একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির উন্নত করা, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা, এই কাজগুলি যদি আমরা সুসম্পন্ন করতে পারি তাহলে আপনারা লক্ষ্য করবেন যে ভালুকা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায়, একদিকে যমুনা, আরেকদিকে ভৈরব, আরেকদিকে এয়ারপোর্ট ঢাকা, এবং এমন একটি সুযোগ রয়েছে যে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ভালুকা থেকে যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি করা যায়। এবং সেটি যদি আমরা করতে সক্ষম হই তাহলে ঢাকা শহরের সন্নিকটে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ভালুকা একটি আধুনিক উপশহর হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আমি সেই ব্যাপারে কাজ করব। আমাদের সকল সুশীল সমাজ আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায়, আমরা ধরে নিচ্ছি যে রাষ্ট্রীয় ক্ষমতায় আমাদের জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে, আমি আমার নেতৃবৃন্দর কাছেও বলবো যে ঢাকা শহরের সন্নিকটে একটি আধুনিক শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসম্মত উপশহর হিসাবে ভালুকাকে গড়ে তোলার ক্ষেত্রে ওনারা আমাকে সহযোগিতা করবেন।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে ভালুকাকে একটি আধুনিক পরিকল্পিত একটি উপশহর গড়ে তুলবেন, এমনটাই তিনি প্রতিশ্রুতি আহ, ব্যক্ত করছেন এবং ভোটারদেরকে আসলে যারা ভোটারদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো তিনি রক্ষা করবেন বলে তিনি বলছেন। তো এই ছিল ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি।